আচ্ছা, খড়গপুরের নামটা আমাদের প্রত্যেকের শোনা, তাই না? খড়গপুরে রয়েছে দেশের দীর্ঘতম রেলওয়ে স্টেশন, আমরা ছোটবেলায় বইতে পড়েছি। আমরা জানি খড়গপুরে রয়েছে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি। আমরা জানি খড়গপুরেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একসময় টিকিট চেকারের কাজ করতেন। তো খড়গপুরের কথা শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, গোটা দেশবাসী কম বেশি জানেন। কিন্তু খড়গপুরের সম্বন্ধে কতকগুলো তথ্য জানলেও খড়গপুরের বর্তমান অবস্থাটা হয়তো আমরা অনেকেই জানি না। এই বিষয়টা কিন্তু জানা দরকার। খড়গপুর স্টেশনে যদি যান, দেখবেন তার চারপাশে রয়েছে রেলের ওয়ার্কশপ, কারখানা এবং রেলের যে কর্মচারী তাদের থাকবার জন্য তাদের কোয়ার্টার্স। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাষাভাষী মানুষ আসেন। খড়গপুরকে মিনি ইন্ডিয়াও বলা হয় সেই কারণে। এই খড়গপুরকে দেখলে মনে হবে যে রেলের ওয়ার্কশপ, রেলের কারখানা, রেলের এই যে কোয়ার্টার, তার চারিদিকে রয়েছে সাধারণ মানুষের বসতি। আর তার ঠিক দক্ষিণ দিকে যদি যান, তাহলে দেখতে পাবেন যে সেখানে রয়েছে বেশ কতগুলো স্পঞ্জ আয়রন কারখানা, আর তার সামনে রয়েছে জাতীয় সড়ক। এই স্পঞ্জ আয়রন কারখানাগুলির মধ্যে রেশমি গ্রুপের স্পঞ্জ আয়রন কারখানা অন্যতম প্রধান। এই রেশমি গ্রুপের স্পঞ্জ আয়রন কারখানা যবে থেকে তৈরি হয়েছে, তবে থেকে খড়গপুরবাসীর ওপর নেমে এসছে একটা ভয়ানক কালো অধ্যায় তাদের জীবনের। রেশমি গ্রুপের স্পঞ্জ আয়রন কারখানা, সে যে গ্রুপেরই হোক না কেন, স্পঞ্জ আয়রন কারখানা একটি রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি। এই রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি কারা? তারা যাদের দূষণ নিয়ন্ত্রণ তো করা সম্ভব, কিন্তু সর্বতোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এবং সেই অনিয়ন্ত্রিত দূষণ নিশ্চিতভাবে মানুষের এবং প্রকৃতির স্বাস্থ্যহানি ঘটায়, জলকে দূষিত করে, মাটিকে দূষিত করে, বাতাসকে দূষিত করে এবং খুব গুরুতর অসুখ বাঁধিয়ে তুলতে পারে। এদেরকে বলা হয় রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি। এবং এত ঘন বসতিপূর্ণ একটি অঞ্চলেই রয়েছে এই রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি। যে রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি থেকে ক্ষুদ্র কার্বন কণা, সিলিকন, ক্রোমিয়াম, নিকেল, ডলোমাইট, সীসা এর মতো যে সমস্ত ক্ষুদ্র কণা, যারা PM2.5 এবং PM10 আকারে বাতাসে ঘুরে বেড়ায়, তারা বাতাসে বইতে বইতে এসে ঢোকে আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের ফুসফুসে। স্পঞ্জ আয়রন কারখানার এই অন্যায়গুলি, এই সমস্যাগুলি আমরা সকলে জানি। তাকে কিছু পরিমাণ অন্তত নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু রেশমির কোনো কারখানার কোনো নিয়ন্ত্রণ নেই। 2024 সালে রেশমি ইলেকট্রাল বন্ডের মধ্যে 100 কোটি টাকার বেশি রাজনৈতিক দলকে উপহার দেয় ইলেকট্রাল বন্ডের মধ্যে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রচারে তা লাগায় এবং তাই দিয়ে তারা নির্বাচনী বৈতরণী পার হয়। এটা ভাববার কোনো কারণ নেই যে এই টাকা কেবলমাত্র তৃণমূলই পেয়েছে। নিশ্চিতভাবে মনে রাখুন, বিজেপি সহ অন্যান্য দলও এই টাকার মধ্যে ভাগিদার হয়েছে, হয় ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে অথবা ইলেকট্রাল বন্ড ছাড়া অন্য কোনো উপায়। খড়গপুরবাসী যদি তাদের ঘরের মধ্যে হাঁটাচলা করেন, তাও তাদের পায়ের নিচে কালো হয়ে যায়। তারা ঘরের বাইরে জামা কাপড় শুকো দিতে পারেন না, কারণ কাঁচা জামা কাপড় আরও বেশি নোংরা হয়ে যায়। তারা খাবার নিয়ে খোলা খাবার খেতে খেতে ভাত কিরকিরে হয়ে যায়, কারণ ক্রমশ ধুলোর মধ্যে দিয়ে ভাতটা পুরো ভর্তি হয়ে যায় বাতাসের মধ্যে দিয়ে আসা ধুলো দিয়ে। এই হচ্ছে পরিস্থিতি। খড়গপুরে দিনের পর দিন বাড়ছে, হু হু করে বাড়ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার, আপার এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন এবং তার সঙ্গে জড়িয়ে থাকা গুরুতর ব্যাধি। এমনকি মায়ের পেটে থাকা সন্তানও বাদ যাচ্ছে না এই অন্যায় দূষণের হাত থেকে। খড়গপুরে PM10 এবং PM2.5 স্বাভাবিক গ্রহণযোগ্য মাত্রার অনেক বেশি। খড়গপুরের কাছেই একটা খাল ছিল বলা ভালো, একটা বড় খাল, যে খালটি ওপর নির্ভর করে থাকতো একটা বড় অঞ্চলের চাষ, একটা প্রচুর মানুষের স্নানের জায়গা, দৈনন্দিন প্রয়োজনের জায়গা, পরঘাট খাল। এই পরঘাট খালটার মধ্যে খড়গপুর রেশমি স্পঞ্জ আয়রনের যে দূষক এফ্লুয়েন্ট, সেগুলো গিয়ে পড়বার ফলে এটি এখন অযোগ্য হয়ে পড়েছে সমস্ত ধরনের ব্যবহারের জায়গা। বড় কোলা বলে একটা জায়গা ছিল, যেখানে কপি চাষ ছিল খুব একটা নাম করা ব্যাপার, সেখানে আর ভালো মতন চাষাবাদ হচ্ছে না। খড়গপুর গ্রামীণ এবং খড়গপুর শহর, এই উভয় জায়গাটা পুরোটাই পরিণত হয়েছে প্রাণের অযোগ্য একটি জায়গায়। এই যে বজ্রের নির্মাণ, এই বজ্রের নির্মাণের মধ্যে দিয়েই পুঁজিবাদ প্রগ্রেস করে, এবং তৃণমূল কংগ্রেসের মতো একটি পুঁজিবাদী দল এবং বিজেপির মতো একটি
ফ্যাসিস্ট পুঁজিবাদী দল তারা দুজনেই এর বিরুদ্ধে কোনো কথা বলবে না, এ তো জানা কথা। কিন্তু বাকি আর কেউই কোনো কথা বলছে না। খড়গপুরবাসীরা তৈরি করেছেন আন্দোলনের মঞ্চ, সেই আন্দোলনের মঞ্চ সমস্ত রাজনৈতিক দলের কাছে গিয়ে বলেছে, কিন্তু কারোর কোনো কর্ণপাতের ব্যাপার নেই। আসলে প্রত্যেকেই একটা জায়গায় পয়েজড, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি তা যেমন ধরনেরই হোক না কেন তাকে সর্বাগ্রে স্থান দিতে হবে। পশ্চিমবঙ্গের বাম দলগুলির মনোভাব এই জায়গাতেই পুঁজিবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী হয়ে উঠতে পারে না, যতই তাদের নামের পাশে বাম লেখা থাক না কেন। এই বজ্রের উৎপাদনের পক্ষে তারা প্রত্যেক। যত বজ্রের উৎপাদন হবে তত বেশি করে প্রাণহানি হবে, তত রোগ হবে, তত প্রকৃতি ধ্বংস হবে, আর তত সুযোগ তৈরি হবে নতুন নতুন প্রোডাক্ট এবং তাকে কনজিউম করবার জন্য নতুন নতুন মার্কেটের সৃষ্টির। এই বেসিক জায়গাটায় এরা প্রত্যেকে এক, এটা নির্দ্বিধায় বলা যায় খড়গপুরের ঘটনাটা দেখলে। আমি পরপর খড়গপুরের ঘটনাটা নিয়ে আপনাদের সামনে আসবো, সো স্টে টিউনড এবং বন্ধুদের মধ্যে সম্ভব হলে ছড়িয়ে দেবেন। অনেক ধন্যবাদ। খড়গপুরের দিকে নজর রাখুন, ভোটের আগে, নির্বাচনের আগে এটা ইস্যু হওয়া দরকার খড়গপুরবাসীর কাছে, খড়গপুর গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে।